ফ্রেন্ডস, আমি এই সময় যে ভিডিওতে লাইভে আসি, রোজ আমি আসি না, 2 দিন 5 দিন 7 দিন 15 দিন ভালোভাবে আসি। তো এর মধ্যে বেশ কয়েকদিন পরপরই হয়ে গেল, আবার আজকেও এলাম। এই সময় মেডিকেল খুব ডিস্টার্ব হয় আমার, নেটে জানি না, যখনই আমি লাইভ করতে আসি। তো কিছু কথা বলার বা সাথে কিছু কেস হিস্ট্রি ডিলিট করা, কেস হিস্ট্রি নিয়ে বলার বা আজকের দিনে মানুষ যে অবস্থা দিয়ে রান করছে, প্যাশনেট ফর এভরিথিং, বাট দ্যার ইজ নো ইম্পর্টেন্স হচ্ছে খুব ডিস্টার্ব। মানুষের এথিক্স, আইডিয়ালিজম, এগুলোর ইম্পর্টেন্সই ধীরে ধীরে কমে যাচ্ছে। তো সব প্রফেশনেই হচ্ছে, আমাদের প্রফেশন তো বাদ যাওয়ার কারণ তো রয়েছে, বাদ যাওয়ার কোনো কারণই নেই। প্রশ্নটা হচ্ছে যে যে কোনো প্রফেশনে, আমাদের প্রফেশনে তো বটেই, মানুষ বা আমাদের প্রফেশনে যে ডাক্তাররা কীরকমভাবে ট্রিটমেন্ট করছে বা কীরকমভাবে ট্রিটমেন্ট করা উচিত, এটা খেয়াল রাখে না কখন। যে কোনো প্রফেশনে, আপনি সিঙ্গার হন, প্লেয়ার হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, মাস্টার হন, যে কোনো ক্ষেত্রে আগে মানুষ হওয়াটা জরুরি আমার মনে হয়। মানুষের কথাটার মানেটা কি? মানুষ মান, ঘুষ, আইডিয়ালিজম, এথিক্স, লয়ালিটি, এসব যে কোয়ালিটিগুলো যাদের মধ্যে থাকে, তারা এই কথাগুলোর মানে হয়তো বুঝতে পারবে। আজকের দিনে সেটা প্রায় নেই। প্যাশনেট ফর এভরিথিং। সব কিছুই চাই ব্যাপার একটা। আমার চাই এনি কাইন্ডস অফ ওয়ে, যে কোনো পথে যেভাবে হোক, যদি সেটাই হয়, যদি সব কিছু চাই যে কোনোভাবে যেটাই হোক, তাহলে তো অন্য কোনো প্রফেশনে তো যাওয়া যেতেই পারে, তারা সেই প্রফেশনেই যাক না। আমার প্রচুর চাওয়ার জায়গা রয়েছে, আমার প্রচুর পেতে হবে, এরকম একটা অ্যাটিটিউড বা এরকম একটা চিন্তাভাবনা যদি থাকে, তাহলে অন্য প্রফেশনে যাক, যেখানে কোনো আইডিয়ালিজমের জায়গা অতটা নেই, যেভাবে হোক, বা প্রফেশন নয় এমনভাবে কোনো আর্নিংয়ে যাক। সাধারণত সমাজে, সোসাইটিতে যেগুলো আইডিয়াল প্রফেশন, নোবেল প্রফেশন, সেগুলো তো কিন্তু আইডিয়ালিটি মেনটেন করতেই হয়, করা উচিত, ইট শুড বি। আপনি ক্রিকেট খেলতে নেমে নিশ্চয়ই ডাঙ্গুলি খেলার মতো করে ব্যাট করবেন না, যেভাবে নিচু হয়ে গিয়ে মেরে দেবেন না। যদিও কিছুটা, কিন্তু আজকের দিনে যদিও এগুলো সমালোচনা করা ঠিক হচ্ছে কিনা আমি জানি না। T20 আসার পরে অনেকটা ক্ষেত্রেই ইনোভেটিভ শট নেওয়া হয়, যেগুলো যে ক্লাসিক্যাল যে গ্রামার মেনটেন করে, আমিও কম বয়সে ক্রিকেট খেলতাম একটু, তো সেখানে যে ধরনের আমাদের শেখানো হতো কীভাবে গ্রামার মেনটেন করে, সেগুলো হয় না। তবুও খেলাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইডিয়ালিজম মেনটেন করা হয়। কোনো সিঙ্গার, কোনো টিচিং প্রফেশন হোক বা অন্য কোনো প্রফেশন হোক, কিছুটা আইডিয়ালিজম তাদের মেনটেন করাটা উচিত, যেটা আজকে প্রায় নেই। টিচাররাও এসে ভাবছে আমি বুড়ি টাকা কামাবো, সিঙ্গাররাও এসে তাই ভাবছে, খেলোয়াড়রাও তাই ভাবছে। তো এই
একটা টাকা কামাবে কি টাকা কামাতে পারবে না সেটা অন্য ব্যাপার। যেটা একটা বিষয় হচ্ছে, আমি যেহেতু অ্যাস্ট্রোলজিও করি, তো সেটা তার পার্ট। সে পারবে, কতটা পারবে, কবে পারবে, সেটা আলাদা পার্ট। আমি সেই জায়গায় যাচ্ছি না। কি বলবো, আদর্শগতভাবে যে কোনো প্রফেশনে থাকলে সেটা মেনটেন করাটা খুব জরুরি। আমি এখানে এর আগেও বোধহয় প্রথম থেকে যখন ভিডিও করতাম, আমি আগেও বলেছি কিছু গল্প। তো এখানে আমি আবার একবার বলছি, আমি যখন প্রথম এই লাইনে আসি প্রায় 28 বছর আগে ডাক্তার লাইনে, তো পাস করার পরে পরে আমি তো ডিপ্লোমা হোল্ডার, ডিগ্রি হোল্ডার নই। আমি বলি, নিজেকে বলি, আমার বোর্ডে মিথ্যে মিথ্যে ভুড়ি ভুড়ি ডিগ্রি লাগানো থাকে না। আমি যেটা সঠিকভাবে ট্রিটমেন্ট, যেটা আইডিয়ালিজম মেনটেন করে ট্রিটমেন্ট করবো সেটাই করি। কারণ আমি আমার চিকিৎসাতে বেশি নজর দিই, আমার ডিগ্রিতে বা আমার সার্টিফিকেটে নয়। কারণ আমি মনে করি আমার সার্টিফিকেট হচ্ছে আমার পেশেন্টরা, তারা সার্টিফাই করবে আমাকে আমি কেমন চিকিৎসা করি, কেমন করি না। এবং সেটাই যে কোনো ডাক্তারের একটা বড় পাওনা। তো আমি যখন প্রথম থেকে কম বয়সে যখন প্রথমে এখানে এই লাইনে আসি, সেক্ষেত্রে আমি বলেছিলাম আমার যে যার মাধ্যমে আমি লাইনে এসেছিলাম, অনুপ্রাণিত হয়ে শিখে বা এ করে। আমার বাবাও চিকিৎসা করতো একটু, আমার দাদুও এই লাইনে ছিল। যদিও আমার বাবার প্রফেশন যতভাবে চাকরি করতো জনগোষ্ঠীরা, কিন্তু আমার বাবার দিকে বেশ কয়েকজন এরকম হোমিওপ্যাথি চর্চা করতো বা বাড়িতে অনেক বাবার মাধ্যমেই আমার কাছে যা বইপত্র আছে তার প্রায় 50% বই হচ্ছে আমার বাবার দৌলতেই পাওয়া। যে পুরোনো বইগুলো পড়ি আমি, সেগুলো আমার সবই বাবার, বা তারও আগে তার বাবার ছিল, সেইগুলো রয়েছে আমার কাছে। তো ব্যাপারটা হচ্ছে, মানুষের এই যে চিন্তা ভাবনাটা, যে আমাকে যা করে হোক, যেভাবে হোক নিতে হবে, পেতে হবে, করতে হবে, তার জন্য অনেক কিছু অন্য ব্যবস্থা আছে, যেটা বলতে বলতে আমি হারিয়ে গেলাম। আমি যার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি এইখানে এসেছিলাম, তিনিও একজন চিকিৎসক, যদিও তার সঙ্গে আমার এখন আর দেখা বা কথাবার্তা হয় না। তো তাকে আমি বলেছিলাম যে প্রথম দিকে যে স্যার এরকম, তো তখন আমি শুরু করেছিলাম 5 টাকাতে, তারপরে 10 টাকা। 10 টাকা খুব কম জিনিস ছিল, 6 মাস কি 8 মাস বোধ হয়। তারপরে 10 টাকা না 15 টাকা আমি নিতাম। এতে তো আমার বিয়ে থা করিনি তখন, আমার তো হাত খরচাই হচ্ছে না। তো এভাবে কীভাবে আমি কিছু ওই টনিক ফনিক রাখি, যেগুলো সব অন্যান্য চিকিৎসা করে যারা বলে, চিকিৎসক কি ওর ওয়ার্ক আমি সেইভাবে অ্যাড্রেস করতে চাই না এখানে কাউকে। তো দেখতাম তখন বড় বড় টনিক ফনিক দিত, এবং সেই টনিকের পার্সেন্টেজের জায়গাটা এখন তো অনেকটা কমে এসছে, সেই পার্সেন্টেজের জায়গাটাতে। তখন সে শুধু জল ছিল না, তেল ছিল তার মধ্যে, ঈশ্বরই জানে, লাল নীল গোলা জল। তো প্রায় 70%, 80%, 60% এরকম পার্সেন্টেজ থাকতো। মানে কোনোটার মেডিসিনের দাম যদি 200 টাকা হয়, তাহলে 60% হলে 6 দোকানে 12, অর্থাৎ 120 টাকা লাভ থাকতো। 200 টাকা প্রিন্ট আছে, তাহলে যে ডাক্তার প্রেসক্রাইব করবে তার 120 টাকা লাভ থাকতো। তো আমাকে তখন উনি বলেছিল, দেখ দীপেন্দু, আমার নাম দীপেন্দু, দেখ দীপেন্দু, তুই আজকে যদি এইভাবে প্র্যাকটিস করিস, কিন্তু পয়সা কামাবি, কিন্তু একটা সময় কিন্তু সেখান থেকে হারিয়ে যাবে। কারণ ওদের রোগ সারে না, লোকের চটকদারি একটা ব্যাপার দেখবে, আসবে ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে, বড় বড় ফাইল, এবং সেই ভিত্তিতে তোদের হাতে পয়সা আসবে, এইটুকু। রোগ সারবে না, বা রোগী কিন্তু একটা সময় জেনে যাবে এ মাল বেচে। তো আমার কথাটা তখন খারাপ লেগেছিল, যে আমি হাতে রোজগার পাচ্ছি না, আজকে ভাড়া দিয়েছি, এখন তো এটা আমার নিজের চেম্বার, তখন ভাড়াতে বসতাম এখানে ওখানে 2-3 টাকা চেঞ্জ করে করে।
আমার হাতে রোজগার আসছে না, আর ইয়ং বয়সে খরচা বেশি থাকে, বুঝতেই পারছেন, এখন তো বুড়ো হয়ে গেছি, খরচা বেশি থাকে, হাতে পয়সার দরকার। আমাকে এরকম কথা জ্ঞান দিচ্ছে, এটা করলে পরে টিকবে না, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কিন্তু 1 বছর 2 বছর 3 বছর, তারপর আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তা আজকে কথাটার মানে আমি বুঝতে পারি। আমি 5 টাকা, তারপরে 10-15 করতে করতে আজকে আমি যে ভিজিট বা যে রেটটা নিই 800 টাকা 900 টাকা যেটা নিই, আমি ক্রনিক ট্রিটমেন্টটাই করি আমি মোস্টলি। তো ব্যাপারটা হচ্ছে এইখানে, যদি আমি ওর মধ্যে ঢুকে যেতাম, আমার লস কীভাবে হতো? লসটা হচ্ছে যারা এইভাবে করে তারা কিন্তু পড়াশোনাও করে না, কারণ তাদের তো টাকাটা এসে যাচ্ছে, পড়াশোনা করে না তখন তারা, তাহলে সে শেখার জায়গা একদম নষ্ট হয়ে যায়। শিখতে যে যাবে সে শেখার ইচ্ছাটাই তার নষ্ট হয়ে যায়। যখন কোনো মানুষ রিসার্চ করতে থাকবে, আমাদের প্রফেশনে যেমন রিসার্চ করাটা, কেন পেশেন্টটা কী হচ্ছে, কী ব্যাপার, এটা সার্চ না কেন রিসার্চ করবে, পয়সার দিকে নজর দিলে পরে প্রথম দিকে তার রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ডটা নষ্ট হয়ে যাবে। টনিক বেচবো, এই বেচবো করে আমার কিছু পয়সা চলে আসবে, তাহলে তার রিসার্চ ওরিয়েন্টেড জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সে শিখতেই পারবে না, পড়াশোনাও করবে না। গেটিং ইজি মানি, গেটিং ইজি গো, একটা কথা আছে যে সহজে যেটা আসে সেটা সহজেই কিন্তু চলে যায়, থাকে না, নষ্ট হয়ে যায়। তো এর উপরে আমি যেহেতু অ্যাস্ট্রোলজার, আবারও এটাকে রিমেম্বার করলাম আমি সবার জন্য। আমি হোমিওপ্যাথি ডাক্তারির সাথে অ্যাস্ট্রোলজিও করতো, সেক্ষেত্রে আমি অ্যাস্ট্রোলজির পার্ট যখন দেখাবো যে কেন এটা দরকার হয়, যে মানুষের স্ট্রাগেলটার বা সেই অবস্থাটার কেন দরকার হয়, তাহলে তাকে এমন একটা অবস্থায় নিয়ে আসে তার প্রত্যেকটা প্ল্যাটফর্ম একদম স্ট্রং হয়ে যায়। যারা আজকে অনেক বড় বড় ডিগ্রি আছে, ডিএইচএমএস, ডিএমএস, বিএইচএমএস, যাই হোক না কেন আমাদের লাইনে, আমি দেখতে পাই তারা 7টা 8টা 10টা। তার মানে কি? তার মানেটা হচ্ছে হি অর সি ইজ নট কনফিডেন্ট অ্যাবাউট হার অর হিজ সিলেকশন, কোন সিলেকশন, তার নিজের যে সিলেকশন তার প্রতি তার নিজের বিশ্বাস নেই, এবং ধীরে ধীরে হারিয়ে গেছে। যে সিমটম মেডিসিনে সে হয়তো পড়েছিল, সত্যিকারেই হয়তো পড়েছিল একদিন, সেটা হারিয়ে ফেলেছে, কনফিডেন্ট নেই। মেডিসিন চুজ করবার ব্যাপারে যখন সিমটম ভিত্তিকে মেডিসিন চুজ করতে হয়, তাদের কনফিডেন্ট লুজ করে গেছে, সেই জন্য 10টা 12টা করে দিচ্ছে, যেভাবে হোক তাকে ইয়ে করতে হবে পেশেন্ট দিয়ে। আর একটা ব্যাপার সে প্যাশানেট, পেছনে 20টা রোগী বসে রয়েছে, পেছনে 20টা বা 25টা বা 30টা পেশেন্ট বসে রয়েছে, তো তাড়াতাড়ি করে দিকে দাও, পেশেন্টের ব্যাপারে ভাবতেও চায় না যে কেন কী জন্য সে এসছে, এবং সে সিমটম দিয়ে তাকে টাইম নিয়ে একটুখানি তার সিমটমগুলো নিয়ে যে পার্টিকুলার একটা মেডিসিন বা দুটো মেডিসিন সিলেকশন। আমাদের আরেকটা আমি বলে নিই এখানে, প্রতিটা ক্ষেত্রেই বলি, আমাদের মেডিকেলে মানে হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্সে অ্যাকর্ডিং টু হ্যানিম্যান থিওরি, সিঙ্গেল মেডিসিন মিনিমাম ডোজ, এটা কিন্তু একটা বেসিক ইয়ে। আমি করি না তা না, আমিও একটা করেই মেডিসিন করেছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার দুটো হয়ে যায়। আমি লাইভেই আমি এখানে আমি বলছি যে আমি অত বড় চিকিৎসক কিনা, তারা পেশেন্ট আমাকে বলবে, আমি নিজেকে ঢোল পেটাতে পছন্দ করি না, আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো হয়ে যায়। সিঙ্গেল মেডিসিনটা আমি খুব কম চুজ করি, কারণ আমার যে ট্রিটমেন্ট স্টাইল, একটা হচ্ছে কনস্টিটিউশন আর একটা হচ্ছে লোকালাইজ। আমি এই দুটো ব্যাপারটা নিয়ে আমি এটা করি। আমি যখন কোনো পেশেন্ট আমার কাছে আসে, তো একটা লোকাল প্রবলেম থাকে, মানে যেটাতে সেই পেশেন্ট ফোকাস করছে যে আমার এটা হয়েছে, আমার খুব মাথা যন্ত্রণা করছে। আজকে অনেকগুলো জায়গায় দেখিয়েছি মাথা যন্ত্রণা আমার যায় না, সেটা সাইনাস হতে পারে, মাইগ্রেন হতে পারে, যায় না, আমি একটা উদাহরণ হিসাবে বললাম। তো সেই ক্ষেত্রে সাধারণত লোকালাইজ যে মেডিসিনগুলো সাধারণত তার সিমটম ভিত্তিক এসে যাচ্ছে, সেটা আমি একটা চুজ করি। আর তার কনস্টিটিউট মেডিসিন, হ্যাঁ, কোনো সময় দেখা গেলো যে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটোর যে ব্যাপারটা লোকাল আর কনস্টিটিউশন সিমটম মিলে গেলো, সিঙ্গেল মেডিসিন ইউজ করলাম।
আদারওয়াইজ ম্যাক্সিমাম যেটা আমি অনেস্টলি এখানে বলছি, নিজেকে লুকিয়ে চুকিয়ে আমি পছন্দও করি না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার দুটো মেডিসিন হয়ে যায়। তো আমি একই জায়গায় এই চেম্বারেই 28 বছর ধরে প্র্যাকটিস করছি। তো যদি আমি নিজের কাছেই মনে হতো যে আমি সাকসেস নই, ফেলিওর, আমি ঠিক পাচ্ছি না, তাহলে পরে এই ব্যাপারটা নিয়ে আমার চিন্তায় আসতো। তো আমি দুটো মেডিসিনে আমি অনেক পেশেন্ট সারিয়েছি, অনেক পেশেন্ট ভালো করেছি, অনেক পেশেন্ট আমার কাছে আসে বা এসেছে আগে। তো এইটা হচ্ছে বলার ব্যাপার একটা, যে মানুষ যে প্রফেশনেই থাকুক, আজকের দিনে লাস্ট 10 বছর ধরে আমি দেখতে পাচ্ছি মানুষ প্যাশনেট টু গেটিং এনিথিং, প্রসপারিটির পিছনে দৌড়াচ্ছে। মানুষ সব কিছু চায়, গাড়ি বাড়ি টাকা প্রচুর চায়। এবং তো আমাদের যে জায়গাটা, হোমিওপ্যাথির যে জায়গাটা, প্রচণ্ড ধৈর্য লাগে, প্রচণ্ড ধৈর্য লাগে। প্রথম থেকে কিচ্ছু আসবে না, কিছু হবে না। সেই ধৈর্য যদি না থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথি প্র্যাকটিস অন্তত হবে না, অন্য কোনো মেডিকেল প্রফেশনে হলেও হতে পারে। হোমিওপ্যাথিটা হচ্ছে প্রচণ্ড একটা ধৈর্যের ব্যাপার, কারণ যত দিন যাবে তত তার পক্বতা বাড়বে সেই ডাক্তারের, যদি পড়াশোনা অবশ্য করে এবং যদি সঠিক পথে চলে। আর যদি শর্টকাট মারবার চেষ্টা করে, শর্টকাট নেওয়ার চেষ্টা করে, যে এটা দিয়ে সেটা দিয়ে টনিক মনিক দিয়ে ওটা কিছু পয়সা রোজগার হবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না, এবং একটা সময় আসবে সে নিজেই হারিয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার আমি এটা বলে আমি একটা কটা সিমটম ভিত্তিক আমি বলবো এখানে। এটা হচ্ছে এম ভট্টাচার্যের বই, এটাও অনেক পুরনো বই আমার কাছে। টাকা দাম ছিল তখন, দেখিয়ে দিই আমি। এম ভট্টাচার্য, 6 কেটে 8 করে বিক্রি করেছিল, 8 টাকা দাম ছিল। অর্গানন অফ মেডিসিন, এটা অনেক আগেকার বই এইসব বইগুলো। তো এই বইয়ের কিছু অংশ আমি পড়ে শোনাবার চেষ্টা করবো এখানে। মানসিক, তারপরে আমার একটা কেস হিস্ট্রি, আমি যে ট্রিটমেন্ট করি সেটা নিয়ে একটা আলোচনা করবো আজকে করে, তারপরে আমি আমার লাইফ থেকে বেরিয়ে যাব। এখানে বলছে, পূর্ববর্ণিত একদেশী ব্যাধি নিচয়ের প্রায় সকলগুলি সোরা উপবিসম্মত। আমাদের ইয়েতে যে ম্যাজামগুলো আছে তার মধ্যে সোরা, সাইকোটিক, সিগলেটিক, এরকম 3টে ম্যাজামের ভিত্তিতে যেটা হয় সেই ভিত্তিরই একটা অংশ বলছে সোরা ভিত্তিক এগুলো হয়। এ সকল ক্ষেত্রে কোনো এক অদ্বিতীয় অনন্য সাধারণ উদগ্র সুস্পষ্ট লক্ষণের প্রভাবে অন্যান্য লক্ষণগুলি প্রচ্ছন্ন হইয়া পড়ে, এবং সেই কারণে উহাদের আরোগ্য সাধন দুরূহ ব্যাপার হয়ে যায়, কষ্টসাধ্য হয় আর কি। মানসিক ব্যাধি নামে অভিহিত রোগগুলি এই শ্রেণীভুক্ত, কিন্তু অন্যান্য রোগগুলি হইতে এই শ্রেণীর রোগের কোনো সুস্পষ্ট পার্থক্য নাই, কারণ তদ্যাবৎ সমস্ত তথাকথিত দৈহিক রোগের রোগীর মানসিক প্রকৃতির পরিবর্তন ঘটিয়াই থাকে। অতএব যথাপি রোগের যথার্থ আলেখ্য অঙ্কিত করিবার এবং সদৃশ্য বিধান মতো চিকিৎসা করিয়া কৃতকার্য হইবার সংকল্প থাকে, তবে লক্ষণ সমষ্টির মধ্যে রোগীর মানসিক অবস্থার প্রতি বিশেষ লক্ষ্য রাখিতে হইবে। মানেটা হচ্ছে, আমরা কোনো যখন ফিজিক্যাল প্রবলেম নিয়ে আমাদের কাছে যখন পেশেন্টরা আসে, ভালো হোমিওপ্যাথি ডাক্তার যারা, তারা কিন্তু সেই ক্ষেত্রে সেই ফিজিক্যাল জায়গাটা, ফিজিক্যাল প্রবলেমের মধ্যে ধরুন আপনার চোখ লাল হয়ে গেছে, কনজাক্টিভাইটিস হয়েছে, চোখ লাল হয়ে গেছে, বা মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে,
বা পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়, আপনার পেটে একটা কনস্ট্যান্ট ব্যথা হয়, বা পেচ্ছাপের কোনো প্রবলেম এসছে, পেচ্ছাপ হতেই থাকে, রাত্রিবেলা বেশি বেশি করে হয়, উঠতে হয় বা ধরে রাখতে পারেন না, পেচ্ছাপ হতে গিয়ে যন্ত্রণা হচ্ছে বা পেচ্ছাপ হয়ে গিয়ে জ্বালা করছে, যে কোনো টাইপের হোক না কেন, তো সেক্ষেত্রে অ্যালোপ্যাথির মতো কিন্তু ক্লিনিক্যাল কোনো মেডিসিন আছে, বইতে লেখা থাকে, কিন্তু সেইভাবে কিন্তু ট্রিটমেন্ট করলে সারে না। এই মেডিসিনগুলো, জ্বালার মেডিসিন, এটা দিয়ে দিলাম বা ওটা দিয়ে দিলাম, অর্থাৎ তখন তার মানসিক জায়গাগুলো দেখতে হয়, যেটা কনস্টিটিউশন সিমটমের মধ্যে এসে যায়, অর্থাৎ সে কীরকম ভালোবাসে, তার ইচ্ছাগুলো কেমন, সে কি খুব ঠান্ডা মেজাজের, নাকি খুব উগ্র মেজাজের, নাকি চট করে লেগে যায়, নাকি একটু অসুস্থ, যখন একটু অসুস্থ হয়ে উঠলো এই হলো তখনই খিটখিটে বেশি হয়ে গেল, আগে অতটা ছিল না, বা এখন কোনো কিছু রোগটা হওয়ার পরে ছিমিয়ে গেছে, আগে খুব উৎফুল্ল ছিল, হাসি মুখ ছিল, অনেক হেসে কথা বলতো, সবার সঙ্গে আনন্দ করে কথা বলতো, এখন যেন ঝিমিয়ে গেছে, চুপচাপ থাকে। এই যে নানান রকম ব্যাপারগুলো, মানসিক যে ব্যাপারগুলো, তো এইগুলো মনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত, যে তার অভিব্যক্তিতে প্রকাশ পায়। আর একটা কী হয়, আর একটা হয় হচ্ছে তার পছন্দের ব্যাপারগুলো, যেমন সে ঠান্ডা হাওয়া ভালোবাসে, খোলা হাওয়া ভালোবাসে, বা সবসময় ঘরের মধ্যে থেকেই হয়তো এসি চালিয়ে বসে রয়েছে, আবার কেউ কেউ আছে না এসি আছে কিন্তু ছাদে গিয়ে একটু ঘুরে আসছে থাকছে, এটা তার ফিলিংস, অনুভূতির ব্যাপারগুলো, সেই অনুভূতিগুলোর ভিত্তিতে সেইগুলো তার এটা অভিব্যক্তি নেই, কিন্তু কোনো অভিব্যক্তির প্রশ্ন নয়, কিন্তু অভিব্যক্তিগুলো আমি প্রথমে বললাম যে মানসিক অভিব্যক্তিগুলো সে কীরম কীরম করে, খুব উগ্র অথবা রেগে যাচ্ছে বা খিটখিটে কথা বলছে বা একদম কথা বলতে চাইছে না, সেগুলো তার অভিব্যক্তির ব্যাপার। বা খুব হাস্যপ্রবণ লোক ছিল, এখন চুপচাপ হয়ে গেছে, এগুলো ব্যাপার। কিন্তু অনুভূতির ব্যাপারগুলো সেটা আমি বললাম। এবার অনুভূতির ক্ষেত্রে আরও টিপে টিপে যায়। প্রথম ক্ষেত্রে যখন আমাদের কাছে আসে কোনো কোনো এরকম লোকও এসছে, আমি দেখেছি যে সে বলে আমার শরীরের মধ্যে দিয়ে যেন শিশির শিশির করে কী যেন উঠছে, প্রতিদিনই হচ্ছে পিঠে ইয়েতে চোখটা আছে। তো এগুলো শারীরিক শরীরের মধ্যে কিন্তু একটা অনুভূতির ব্যাপার। মেন্টাল কন্ডিশনের ক্ষেত্রে যেগুলো হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি, খুব টক্সিমিক অবস্থায় যখন চলে আসে, সে সাধারণ মানুষের চোখে সেটা কিছু পাগলের মতো আচরণ করে, যেমন অনেক কিছু দেখতে পাই, যেটাকে হ্যালুসিনেশন বলা হয়, মানে ইয়েতে হ্যালুসিনেশন, অর্থাৎ যেটা নেই সেটাকে দেখছে, এরকম ব্যাপার হয়। কিন্তু মানসিক অবস্থা যখন এরকম হয়, হ্যালুসিনেশন হতে পারে। তো এর ওপরেও আমার একটা পেশেন্টের কথা আমি বলতে পারি। অনেক দিন আগে আমি প্রায় এখানে আছি, তো ধরুন 11 থেকে, তো 11 মানে এখানে প্রায় 14 বছর হলো। আগে ভাড়া যেখানে থাকতাম সেখানে আমি কোথায় করেছিলাম ট্রিটমেন্টটা প্রায় 17-18 বছর আগে। 2-3 বার ইয়ে গেছিলো, কী বলে, গলায় দিতে গেছিলো। আমার কাছে যখন এসেছিলো তো দেখে আমি বুঝতে পারলাম তার এরকম টাইপের হ্যালুসিনেশন হচ্ছে, এবং সে অটোমেটিকভাবে সেদিকে এগিয়ে যাচ্ছে, এবং অ্যাটেম্প নিচ্ছে নিজেকে শেষ করে দেওয়ার, গলায় দিতে গেছে 2 বার। তো কেস হিস্ট্রি যখন নোট করেছিলাম দেখেছিলাম তার ইউরিন টক্সিমিয়া তৈরি হয়ে গেছিলো, অর্থাৎ এত পরিমাণে ড্রিঙ্ক করতো। আমি তার মেয়ের সঙ্গে এসেছিলো, যখন মেয়েকে বলেছিলাম এর যত ধরনের ড্রিঙ্ক ফিঙ্কগুলো আছে বন্ধ করে দিতে হবে। তো মেয়ে, আমি রানাঘাট থেকে প্র্যাকটিস করি, তো মেয়ে ছিল মুম্বাইতে থাকতো। ছুটে আসার পরে সে আমার কথা মতো বাবার ড্রিঙ্ক করা বন্ধ করে দিল 2 মাস, এবং ট্রিটমেন্ট চলছিল 2 মাস, আর এরকম কিছু করেনি, ভালো ছিল। ড্রিঙ্ক করা বন্ধ করে দিয়েছিল, আস্তে 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 রিকভারি করছিল। কিন্তু যেটা প্রায় 5 বছর, 7 বছর, 8 বছর ধরে সে ড্রিঙ্ক করবার পরে আজকে যে অবস্থা তৈরি হয়েছে, সেটা 2 মাস বন্ধ করার পরে থেমে গেছে। কিন্তু শুধু মানে সুযোগের অপেক্ষায় ছিল, সে নিজেও সুযোগের অপেক্ষায় ছিল, লোকটাও সুযোগের অপেক্ষায় ছিল। তা প্রায় 40%, 30%, 25% এরকম মোস্ট প্রবাবলি ভালো হয়ে যাওয়ার পরে আমি বলেছিলাম ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। ভালো হয়ে যাওয়ার পরে মেয়ে যখন চলে গেল, আবার
তখনই সে একদিন আবার ড্রিঙ্ক করে বসলো এবং সেই দিনই সেই লোকটাকে আবার প্রচণ্ড পরিমাণে সে আসতে লাগলো এবং গলায় গিয়ে দড়ি দিল। এটাতে কী হয়, এটা হ্যালুসিনেশন হতে থাকে, তাকে কেউ কল করতে থাকে, ডাকতে থাকে ক্রমশ, যে এদিকে এসো, এটা করো, ওটা করো, একটা আর্টস তৈরি হয় মানসিকভাবে। তো আমার হ্যালুসিনেশনের ওপরে বিশেষ কোনো জ্ঞান নেই, কিন্তু যেটুকু বইপত্র পড়েছি সেই ভিত্তিতে আমি বলছি। কিন্তু আমরা ট্রিটমেন্টটা যখন করি হোমিওপ্যাথি মতো করি, সেক্ষেত্রেও আমরা সিমটমটা নিই। তো এইখানে যে মানসিক জায়গাটা বলতে বলতে এখানে সিমটমগুলো আমি বলছিলাম। এইখানে পাদটিকাতে বলছে মানসিক প্রকৃতির পরিবর্তন কত উদাহরণ চিকিৎসা ক্ষেত্রে আমরা নিত্য দেখতে পাই। বহু বছর যন্ত্রণাদায়ক ব্যাধিগ্রস্ত ব্যক্তির মৃদু ও কোমল প্রকৃতি দেখিয়া চিকিৎসক তাহার প্রতি শ্রদ্ধালু ও সহানুভূতি সম্পন্ন হইয়া পড়েন। কিন্তু রোগ আয়ত্ত হইলে এবং রোগীর স্বাস্থ্য পুনঃস্থাপিত হইবার পর হোমিওপ্যাথি চিকিৎসার যাহা নিয়ত পরিলক্ষিত হয়, সেই ব্যক্তির মানসিক প্রকৃতির ভীষণ পরিবর্তন দেখিয়া চিকিৎসক বিস্মিত ও স্তম্ভিত হইয়া থাকে। তো ব্যাপারটা হচ্ছে, পরের লাইনে এখানে বলছে, আবার দেখা যায় যে যারা সূক্ষ্ম অবস্থায় ধৈর্যশীল রোগগ্রস্ত হইলে তারা উদ্গ্র বা অস্থির বা অহিষ্ণু হয়ে পড়ে। দেখতে পাবেন যে মানুষটি হয়তো এরকমও দেখতে পাবেন আপনারা, যে মানুষটা হয়তো এমনি বেসিক্যালি হয়তো খুব ঠান্ডা প্রকৃতি বা খুব ভালো, বাচ্চাদের মধ্যেও দেখতে পাবেন বা অন্য বড়দের মধ্যেও দেখতে পাবেন, যেই একটুখানি রোগগ্রস্ত হলো, 2 দিন 3 দিন জ্বরে ভুগছে, তখন খিটখিটে হয়ে গেলো, মারতে যাচ্ছে, ইয়ে করছে, খাবো না, ছুঁড়ে ফেলে দিচ্ছে, যে এই যে আচরণ সেবন করে, অর্থাৎ তার মেন্টাল স্টেট একটা পরিবর্তন এসে গেছে, মেন্টাল স্টেটের একটা অবস্থার পরিবর্তন ঘটে গেছে, তখনই সে এরকম টাইপের ব্যাপারটা করে। আবার উল্টো হয়, কিন্তু উল্টো হয় না তা কিন্তু না। অর্থাৎ দেখা গেলো যে যে খুব হাস্য উদ্দীপক ছিল, সেক্ষেত্রে সে দীর্ঘদিন ভুগবার পরে পুরো স্থির হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে, মানে আর কারোর সঙ্গে অত কথা বলতে চায় না, লোকে 10টা বললে একটা উত্তর দেয়, ব্যাপারটা। তো আমরা যখন ট্রিটমেন্টটা করি, তখন পূর্বের কী অবস্থা, মানসিক অবস্থা ছিল সেটাও নেই, অন্তত আমি তাই করি, আমি তো তাই করি। পূর্বের কী অবস্থা ছিল, কেউ আমাদের কাছে আসলে পারে, সে যখন কোনো একটা রোগ নিয়ে আসে, আমি 4-5 মাস আগেকার সিমটমও নিই ক্রনিকের ক্ষেত্রে। আর অ্যাকিউটের ক্ষেত্রে হয়তো দেখা গেল কেউ অ্যাকিউট, আমি ট্রিটমেন্টটা খুব কমই করি, তো অ্যাকিউটের ক্ষেত্রে দেখা গেলো 4-5 দিন আগেও কথাও জিজ্ঞেস করি। অর্থাৎ কারো খুব পেটের প্রবলেম হয়েছে, তাহলে 4-5 দিন আগে থেকে কী কী মনে আছে সেগুলো বলতে থাকেন, আমরা কী কী খেয়েছেন এবং আপনার লাইফস্টাইলটা ওই 4-5 দিনেরটা বলেন, যে কীভাবে চলেছেন, কোথায় চলেছেন, কারণ সিমটম আমাদের ওখান থেকেও বেরিয়ে আসে। আর ক্রনিকের ক্ষেত্রে আমি বললাম যে অন্তত পক্ষে 4-5 মাস 6 মাস আগের যে লক্ষণ ছিল, কোনো ক্ষেত্রে এমনও হয় যে 5 বছর আগের সিমটম কী ছিল, কীরকম দিয়েছিল, সেটাও আমাদের জানতে হয়। এবং এখন যে মানসিক অবস্থাটা রয়েছে, এখন যে অবস্থাতে সে রান করছে, সেটাও কিছু লক্ষণ দিতে থাকে শরীরে, তার আচার আচরণ, কথাবার্তা লক্ষণ দিতে থাকে। এবার সেই ভিত্তিতে সে মানসিক রোগী হোক আর ফিজিক্যাল রোগী হোক, সে মেন্টাল পেশেন্টই হোক আর ফিজিক্যাল পেশেন্টই হোক, সিমটম ভিত্তিক সে মেডিসিন সিলেকশন করার পরে, হ্যাঁ হয়তো সময় লাগতে পারে, এমন নয়, কিন্তু কোন স্টেজে রয়েছে সেই জায়গাটা, একবারে কোনোটা হয়তো 2 মাস 3 মাসের লোক, সেটা হয়তো একবার কি 2বারের মেডিসিন বা 3বার মেডিসিন চলে যাবে। কিন্তু যেগুলো যত পুরনো সেগুলো যেতে তত দেরি লাগবে, ওই একটা করে খোসা ছাড়াতে থাকবে। তো এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে যে টিকাগুলো বলছে, সে টিকার একটা করে আমি 3টে টিকা এখানে বলবো। বলছে, এই মীমাংসা এতই অলগ্ন যে রোগীর মানসিক লক্ষণ অধিকাংশ ক্ষেত্রেই সদৃশ্যবাহী ওষুধ নির্বাচনের প্রধান নির্দেশক হয়। এখানে হ্যানিম্যান কী বলেছে, যে টিকাগুলো আছে, আমাদের মোট টিকার পরিমাণ এখানে কিন্তু 285টা। তো
এখানে যে টিকার কথাটা আমি এখানে বলছি মীমাংসা এত অলগ্ন যে রোগীর মানসিক লক্ষণ অধিকাংশ ক্ষেত্রে সদৃশ্যবাহী ওষুধ নির্বাচনের প্রধান নির্দেশক হয়। অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে সদৃশ্যবাহী ওষুধ নির্বাচনের প্রধান নির্দেশক হয় কি মানসিক যে ব্যাপারটা এতই অলগ্ন এবং যে রোগীর মানসিক লক্ষণই অধিকাংশ ক্ষেত্রে সদৃশ্যবাহী হয়ে যায়। সদৃশ্যবাহী মানে হচ্ছে সিমিলাস সিমিলিবাস। আমাদের থিওরিটা হচ্ছে এইটাই, ট্রিটমেন্ট পদ্ধতিটা এইটাই। গুগল খুলতে পারে, গুগলের সিমিলাস সিমিলিবাস লিখলে পারেই আপনারা দেখতে পাবেন যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের পদ্ধতি সিমিলাস সিমিলিবাসটা কী, সদৃশ্যবাদী অর্থাৎ সম। সেই জন্য কথাটা হোমো আপনারা শুনে থাকবেন যে সমকামী বা সম ইয়ে, যে হোমিওপ্যাথি কথাটা এসছে কেন সেই রকম ব্যাপার একটা থেকে হোমিওপ্যাথি সম। অর্থাৎ যখন মেডিসিন সিলেকশন করতে হবে আপনাকে পেশেন্ট যত সম হবে, পেশেন্টের যার যত ক্যালিবার থাকবে যেসব ডাক্তারের সিলেকশনের ক্ষেত্রে আমাদের একটা কথা আছে এভ্যালুয়েশন অফ সিমটম, অর্থাৎ অনেক লক্ষণের ভেতর থেকে সেই লক্ষণগুলোর মূল্যায়ন করে। এভ্যালুয়েশন অফ সিমটম মানে লক্ষণের মূল্যায়ন করে কোন সিমটমটা সব থেকে বেশি শক্তিশালী সিমটম যেটা পেশেন্টকে সারাবার ক্ষেত্রে সেইটা যার যত স্কিল আছে সেই ভিত্তিতে হচ্ছে ট্রিটমেন্টটা করলে পরে পেশেন্ট তত তাড়াতাড়ি ভালো হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। তো এইখানে এইটাই বলে সদৃশ্য ওষুধ নির্বাচনের প্রধান নির্দেশক হয় হচ্ছে এই মানসিক ব্যাপারটা, একটা মনটা আপনার ফিজিক্যাল প্রবলেম হোক বা মানসিক প্রবলেম হোক, মানসিক যে সিমটমগুলো দেবে সেইগুলো খুব বেশি করে নোট ডাউন বা নোটিস করার প্রয়োজন হয়। কারণ অন্যান্য লক্ষণের তুলনায় এই নিশ্চয়ত বৈশিষ্ট্য কোনো একাগ্রচিত্ত অব্যাহত চিকিৎসকের লক্ষ্যচ্যুত হইতে পারে না। অর্থাৎ মানসিক যখন আমরা রেখে কোনো পেশেন্টের দিকে তাকিয়ে থাকি কীরকম অ্যাটিটিউড করছে, কীরকমভাবে কথা বলছে, আমরা এখানে টেবিলে বসে আছি তো পেশেন্টটাকে দেখতে থাকি, বাচ্চা হোক বয়স্ক হোক, কীভাবে কথাবার্তা স্টাইল কীরকম, কীভাবে বলছে, এগুলো আমাদের লক্ষণের বিষয় থাকে। দ্বিতীয়টা এখানে মধ্যে 212 নম্বর টিকাতে বলছে যাবতীয় ব্যাধির বৈচিত্র্য স্বরূপ এই মানসিক অবস্থা এবং প্রকৃতিগত বৈলক্ষণ, যাবতীয় ব্যাধির বৈচিত্র্য স্বরূপ মানসিক অবস্থা এবং প্রকৃতিগত বৈলক্ষণ সম্বন্ধে ভেষজ স্রষ্টার বিশেষ ব্যবস্থা ছিল বলিয়াই মনে হয়। কারণ জগতে এমন কোনো সতেজ ওষুধ দ্রব্য নাই যার দ্বারা পরীক্ষাব্রতী সুস্থ ব্যক্তির প্রবৃত্তি মানসিক অবস্থার সুপ্রকট পরিবর্তন সংগৃহীত না হয়, পরন্তু প্রত্যেক ভেষজ দ্রব্যেরই বিভিন্নভাবে ইহা সংশোধিত হইয়া থাকে। অর্থাৎ বলছে হ্যানিম্যান বলেছেন এখানে যে এমন কোনো জিনিসই নেই যেটা খাওয়ার পরে তার মানসিক জায়গা থেকে কিছু পরিবর্তন বা কিছু হবে না। সেটা প্রভাবটা যে ইমপ্লিমেন্ট যেটা হতে থাকে যেটার পরে বা যে ইমপ্রেশন যেটা একটা পড়ে সেই জিনিসের, আমি একটা উদাহরণস্বরূপ আপনাকে বলতে পারি। আপনারা পুজোর সময় দেখবেন অনেক ক্ষেত্রেই সিদ্ধিগুলা জল টল খান, সিদ্ধি দই ফই দিয়ে এইসব সিদ্ধি বিদ্ধি। তো এই সেই সিদ্ধি খাবার পরে সবাই কি একই রকম আচরণ করে না? ওই সিদ্ধি কিন্তু এক একজনের কনস্টিটিউট অনুযায়ী আমাদের মেডিসিনগুলো ওইরকমভাবে যায়। প্রত্যেকটা মেডিসিন অনেকগুলো মানুষের উপর ইয়ে হওয়ার পর তার সিমটমগুলো পরিলক্ষিত হয়েছে। হ্যানিম্যান সেভাবে লিখেছে একটা ইয়ে ক্ষেত্রেই অনেক মানুষকে খাওয়ানো হয়েছে। তাহলে কী কী লক্ষণ আসছে? মানসিক লক্ষণ, কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ ইয়ে করছে, কেউ আবার বকবক করতে আরম্ভ করে গেল আমার এই সেই এগুলো মানসিক লক্ষণ। এবার শারীরিক প্রভাবও আসতে পারে। কারো হয়তো হ্যাং ওভার হয়ে যায়, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, কারো খুব বেশি মাথা ঘুরতে থাকে এবং খুব দুর্বল লাগে, সে অজ্ঞান হয়ে গেল, কেউ বমি করতে থাকে এটা খাওয়ার পরে। তো যে কোনো ভেষজ দ্রব্যই তার শরীরের মধ্যে কিছু না কিছু প্রভাব ফেলে, সেইগুলোই কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে আমাদের সিমটম ভিত্তিতে।
এবং যখন পেশেন্ট আসে কোন সিমটমগুলো কীভাবে হচ্ছে, কতটা প্রকটিত হয়েছে, সেই সিমটম ভিত্তিক মেডিসিন সিলেকশনটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকের কাজ। আরও অনেক টুইস্ট থাকে, যেটা সেটা সোডার মধ্যে পড়ছে না, সিপ্রিটিকের মধ্যে পড়ছে, আগে কীভাবে চলছে, অনেকগুলো টুইস্ট থাকে। 2-3টে মেডিসিন দেওয়ার পরও কাজ হচ্ছে না কেন, কোন ধরনের কনস্টিটিউশনের ভেতর দিয়ে সেটা রান করছে, সেই মেডিসিনটা দেওয়ার পরে আবার পরে মেডিসিনটা আসলে পরে সেটাতে কাজ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, কিন্তু কাজ হচ্ছিল না সেটা কাজ করতে থাকে সেই মেডিসিনটা। এগুলো সোডা সাইকোটিক সিপ্রিটিকের ওপর ডিপেন্ড করে। তো এইটা এখানে বলেছেন 212 নম্বর যে টিকা, সেখানে বলেছে যে যে কোনো ভেষজেরই কিছু গুণ থাকে, যে কোনো ভেষজের আমরা যেগুলো খাই, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এবং প্রত্যেকটা থেকে আমাদের মেডিসিন আছে, প্রত্যেকটা থেকে মেডিসিন আছে। তো সেগুলো প্রত্যেকটার কিছু কিছু গুণ আছে, সেই গুণগুলোই যখন মেডিসিনে প্রসেস হয়ে আসে এবং তারপরে সেইটা মানুষের মধ্যে যখন সেই ওষুধগুলো তৈরি হয়েছিল আজ থেকে 70-80 150-200 বছর আগে, তখন কিন্তু কীভাবে হয়েছিল, প্রুভিং বলা হয়, আমরা ওটাকে প্রুভিং বলি। একাধিক লোকের ভেতর দিয়ে খাইয়ে 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 সেই মেডিসিনগুলোর লক্ষণগুলো লেখা হয়েছিল বই, এবং সেই লক্ষণ ভিত্তিক যখন কোনো মেডিসিন কোনো পেশেন্ট আসে এবং সেই পেশেন্টটা কীরকম টাইপের বিহেভ করছে এবং তার শরীরে কী কী প্রবলেম হচ্ছে, সেই ভিত্তিতে যত প্রপার সিলেকশন হবে ততটা কাজ হবে। এটা হচ্ছে ব্যাপার। এবার 213 নম্বর টিকায় কী বলছে, 213 নম্বর টিকায় বলছে অতএব প্রত্যেক রোগাধিকারের তথা তরুণ ব্যাধি ক্ষেত্রে, অতএব প্রত্যেক রোগাধিকারের যারা রুগী আর কি, তরুণ ব্যাধি ক্ষেত্রে, মানে যেটা বললাম অ্যাকিউট, আমাদের অ্যাকিউট মানে হচ্ছে তরুণ, মানে সবে রোগটা হয়ে যায়, হঠাৎ জ্বর এলো বা হঠাৎ সর্দি কাশি লেগে গেলো, এগুলো অ্যাকিউটের মধ্যে পড়ে। যেগুলো প্রচুর পুরনো কোনো কিছু হয়েছে, ধরুন টিউমার ফর্ম করেছে, অনেক দিন ধরেই ভুগছে, বা সেটা ইন্টারনাল হতে পারে, মেয়েদের ক্ষেত্রে জরায়ুতে হতে পারে, ব্রেস্টের মধ্যে হতে পারে, ছেলেদের ক্ষেত্রেও সেরকম কোনো ভেতরে কোনো অর্গানে হতে পারে, লিভারে হতে পারে। আবার এটা ইন্টারনাল বললাম এগুলো, এবার এক্সটার্নালও হতে পারে বাইরের দিকে। তো সেটাতে ভুগছে অনেক দিন ধরে, সেগুলো হচ্ছে ক্রনিকের ক্ষেত্রের মধ্যে পড়ে। অনেক ক্রনিক রোগের অনেকই কথাই আমি বলতে পারি, এগুলো একটা উদাহরণ হিসেবে বললাম। কারণ এখানে বলছে রোগাধিকার তথা তরুণ ব্যাধি ক্ষেত্রে, যেগুলো তরুণ ব্যাধি মানে অ্যাকিউট যেগুলো আর কি ক্ষেত্রে লক্ষণরাজি, অন্যান্য লক্ষণরাজি সহ রোগীর মানসিক অবস্থার ও প্রকৃতির পরিবর্তন লক্ষ্য না করিলে এবং ব্যাধির শান্তি বিধান হেতু অন্যান্য লক্ষণ সদৃশ্য সহ প্রবৃত্তি ও মানসিক অবস্থার সদৃশ্য লক্ষণপাত আময়িক শক্তিটি ভেষজ শ্রেণী হইতে নির্বাচন না করিলে আমরা কোনো নৈসর্গিক নিয়ম অনুসারে অর্থাৎ সদৃশ্য বিধান অনুসারে আরোগ্য সম্পাদনে কৃতকার্য হইতে পারব না। সদৃশ্য বিধান অনুসারে, যেটা আমি এখনই বললাম, সিমিলাস, এটাকে বলা হয় বাংলায় সদৃশ্য বিধান। সদৃশ্য বিধান অনুসারে আরোগ্য সম্পাদনে কৃতকার্য হতে পারব না। তাহলে মানসিক অবস্থার সদৃশ্য লক্ষণ উৎপাদক, মানসিক অবস্থা যে যখন ওইটা ধরুন হয়েছে তরুণ রোগ অর্থাৎ জ্বর কাশি বা এলো, সেখানে তার মানসিক অবস্থাটাও কিছু পরিবর্তন আসবে। তরুণ রোগের ক্ষেত্রেও অর্থাৎ অ্যাকিউট ইয়ের ক্ষেত্রেও মানসিক অবস্থা কিছু পরিবর্তন আসবে। শুধু ক্ষেত্রে অ্যালোপ্যাথিতে যেমন ধরুন জ্বর এসছে, প্যারাসিটামল দিয়ে দিল বা কোনো ইয়ে দিয়ে দিল, আমাদের কিন্তু সেরকমভাবে হয় না। আমাদের কোনো জ্বরের বা কোনো রোগেরই কোনো ওষুধ পার্টিকুলার মেডিসিন হয় না, রেমেডি নেই। তো এরকম অবস্থাতে যখন পেশেন্ট আসে, সাথে আমাদের তার মানসিক অবস্থাটাকেও অবজার্ভ করবার প্রয়োজন হয়। না হলে পরে কী বলছে, যদি এরকম না হয় করিলে আমরা কোনো নৈসর্গিক নিয়ম অনুসারে অর্থাৎ সদৃশ্য বিধান অনুযায়ী আরোগ্য সাধনে সম্পাদন করিতে পারব না। তার ক্লিনিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে, সেই ক্লিনিক্যাল প্রবলেমগুলোর সাথে আমাদের মানসিক জায়গাগুলো দেখবার প্রয়োজন হয়। যেমন ধরুন সেই পেশেন্টটা 102-250 জ্বর রয়েছে এবং সেক্ষেত্রে বাচ্চা হলে তো একদম বাচ্চা হলে বলতে পারবে না, বুঝতে হয় তার মানসিক জায়গাটা থেকেই আমাদের ধরতে হয়। কিন্তু ক্লিনিক্যালের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সে বলছে প্রচণ্ড মাথা ধরে রয়েছে আমার, মাথায় দেখবেন অনেকে কাপড় বেঁধে থাকে সেই সময় এরকমভাবে
গামছা ফামছা বা চুলে থাকে, প্রচণ্ড মাথা গা হাত পা কী হচ্ছে, কিন্তু তার সঙ্গে প্রচণ্ড মাথা রয়েছে। বাচ্চারা তো বলতে পারে না, শুধু কাঁদে। ধরুন একটা 2 বছরের বাচ্চা, সেভাবে তার ফিলিংসটাকে সে আউটবাস্ট করতে পারে না, মায়ের কাছে ঠিকভাবে রিভিল করতে পারে না। তাহলে রিভিল না করতে পারলে মায়ের কাছে, বাবার কাছে, ডাক্তারের কাছে সেটা সে বলতেই পারে না। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেসব বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চাদের আমাদেরকে অবজার্ভ করতে হয় সে কীরকম আচরণ করছে। গায়ের টেম্পারেচার গায়ে হাত দিয়ে বা থার্মোমিটার দিয়ে দেখলাম, হ্যাঁ 102 দেওয়া রয়েছে, কীরকম ব্যবহার করছে, বা তাদের মা বাবার কাছ থেকেও জানতে চাওয়া হয় কীরকম আচরণ করছে। অর্থাৎ সেই বাচ্চাটা চুপ করে ঝিমিয়ে পড়ে রয়েছে, নাকি ওর মধ্যেই এদিক ওদিক নড়াচড়া করে এদিক ওদিক যাওয়া আসা করছে। একটুকু জ্বর কমলেই এই 102 থেকে 102.5 থেকে নেমে 101 ফেরের কাছে, সে তখন উঠে এদিক ওদিক আবার ইয়ে করছে। এগুলো কিন্তু আমাদের লক্ষণীয় বিষয়, সেই ভিত্তিতে মেডিসিন সিলেকশন হয়ে যায়। জ্বরটা খুব বেশি উঠছে 3-এর কাছাকাছি, তখন হয়তো একটু ঝিমিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আবার এরকম হয়ে যাচ্ছে। জ্বরটা কতক্ষণ বাদে বাদে আসছে, কতক্ষণ বাদে বাদে যাচ্ছে, পিপাসা কেমন হচ্ছে, বারবার পিপাসা, মাকে বলছে কিনা যে মাকে রোজ জল দাও, কী বলছে কিনা, বা জলটা খেতে গেলেও কতটা পরিমাণে খাচ্ছে, কীভাবে খাচ্ছে, লার্জ কোয়ান্টিটিতে খাচ্ছে না অল্প অল্প ফিউ কোয়ান্টিটিতে খাচ্ছে, এক চামচ খাওয়ার পরে না শরীর দিচ্ছে আর খাবো না, বা একদমই জল চাইছে না, জল চাই, পিপাসাই নেই। এইগুলো ডিফারেন্ট যে সিমটমগুলো হয়, সেই সিমটমগুলো আমাদের নোট ডাউন করতে হয়। এবং তার সঙ্গে মানসিক জায়গাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমি লাস্ট এতে পড়লাম, যে যখন এই যে তরুণ কোনো রোগ আসছে, সেক্ষেত্রে সে পেশেন্টটা যদি বড়ো হয় সে তো বলতেই পারে, তার ক্লিনিক্যাল প্রবলেমগুলো তো বলবে, যে মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এটা তো বলতে পারবে, কিন্তু বাচ্চার ক্ষেত্রে তো বলতে পারবে না। তারও হয়তো এটা মাথায় যন্ত্রণা হচ্ছে, বলতে পারবে না, কিন্তু মেন্টাল সিমটমের তার, অর্থাৎ অভিব্যক্তি যেগুলো হতে থাকবে, সেগুলো হচ্ছে তার মেন্টাল সিমটম, সেগুলো খুব বেশি নোট ডাউন করার প্রয়োজন হয়। যাই হোক, ধন্যবাদ। আমি আজকের আমার কেস হিস্ট্রিটা নিয়ে, আর আজকে আমার যে কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করবো বলছিলাম, অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা করছি, আজকে আর আলোচনা করবো না। এরপরে হয়তো পেশেন্ট আসলে এবারে আমার অসুবিধা হয়ে যাবে। তো আজকের মতন এখানেই রাখলাম। ভালো থাকবেন সবাই, গুড নাইট।